স্যার এখানে তো ওই যে অনেকগুলো নিচের থেকে দেখান নাই। ও বাকি আছে? জি জি বাকি আছে, এই যে এখানে। না, এই যে স্যার আমি এই ব্লু, যে ব্যাকলিংক। না ব্লু ব্লু কালার যেগুলো না ওগুলো দেখান নাই, এবং আমাদের অনেক আগে যে ভিডিও না সেখানেও দেখান নাই, আমি ওগুলো দেখে আসছি। ওই জায়গায় আপনার এই এই টপিক গুলো বাদ পড়ছে এটা এখন। তো বাদ, এটা কি? এটা তাহলে বাদ, সমস্যা নাই, কিন্তু যে নেক্সট এর যেগুলো সাইড ডিপ, যেগুলো, জি জি। এর সাইড ডিপ চেক, এটা লাগবে না, এটাও বাদ। কারণ সাইড ডিপ চেক বলতে কি, মানে ডিপ ওয়েবসাইটটা ভালোভাবে চেক করতেছি নাকি তারপর যে পাওয়া যাচ্ছে। অ্যাবসলিউট এন্ড রিলেটিভ ইউআরএল সেটাও দেখার নাই, আমি 3টা ভিডিও দেখে তারপরে আপনার পাই নাই, কোথাও পাই নাই। Absolute কোথায় সেটা? এই যে উপরে ব্রেড স্ক্যামসের উপরে। ও, বেশি বেশি ডিমে গেছেন উপরে। এই যে স্যার ঠিক আছে স্টপ, এই যে দেখেন এগুলা উপরে 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 লাস্টেরটা যেখানে ইয়েতে তাকান, কি বলে এটাকে, এই যে আমি ইয়েলো এই যে কালার, এটা হ্যাঁ এটা এটা বাদ পড়ছে। তারপরে যেখানে যে বাম দিকে যে ব্লু গুলো করা না, এগুলো সব বাদ পড়ছে। এটা হচ্ছে আপনার টিপিক্যাল নাম। আসলে ভার্সেস রিলেটিভ ইউআরএল, এটা কি? এটা হচ্ছে, এটা কি দিছে? এটা তো এখানে কোনো কাজই নেই, এগুলো লাগে না, তো এটা দরকার নেই। এখানে তো এত কিছু দরকার নাই, জাস্ট হচ্ছে আপনার দেখতে হবে। স্যার আমি তো আপনার শীটই ইউজ করছি, জাস্ট কালার চেঞ্জ করছি। এটা হয়তো বা কে ওঠায়, কারণ এগুলো তো পাবলিক করা থাকে। ডিলিমিটার কি, ডিলিমিটারটা চেক করতে হবে। ফ্রেন্ডলি কিওয়ার্ড ইউআরএল, শর্ট হলে দরকার নেই, কারণ মাঝে মধ্যে ব্লগিং এর ইউআরএল গুলো অনেক লম্বা, কিন্তু এসইও রুলস হচ্ছে আপনি চাইলে একটু শর্ট করতে পারেন। এই এটা দরকার নেই। তারপরে হচ্ছে সাইড ডিপ চেক, এটারও দরকার নেই। অ্যাঙ্কর টেক্সট লিঙ্ক, হ্যাঁ এগুলো দরকার আছে। ওকে, আচ্ছা, এগুলো হচ্ছে আমাদের যখন কন্টেন্ট, কতটা কন্টেন্ট আপলোড করবো, আগে প্রবলেম গুলো আমরা ফিক্স করি। ওয়েবসাইটের উপরে যেগুলো আসছে টেকনিক। ওগুলা ওর নিচেও তো আছে আরো, এই ওগুলা তো কন্টেন্টের জন্য গ্যাপ দিছেন জানি, এই যে। আচ্ছা, নো কন্টেন্ট, কন্টেন্ট তো কন্টেন্টের সঙ্গে হবে। ডুপ্লিকেট কন্টেন্ট কোন পেজে আছে কিনা, দেন হচ্ছে একই আর এগুলো কন্টেন্ট সব। এক্সাক্ট চেক করবো কি করে সেটা দেখান, এগুলো বলছেন অনেক আগে একবার। আচ্ছা, এগুলো বের করবো কিভাবে সেটার প্র্যাকটিক্যাল দেখান। এটা হচ্ছে আমরা সহজে বের করতে পারবো। ধরেন এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, কোনো টুলস ছাড়া, জাস্ট হচ্ছে এখানে দিয়ে দেখেন, এখানে হচ্ছে একটা অনেকগুলো হচ্ছে আপনার নিজেরই ওয়েবসাইটের লিঙ্ক আসছে, দেখেন একটার সাথে একটা মিলে কিনা। আপনাকে এটা দেখতে হবে যে ধরেন এখানে যে টাইটেল আছে, সেম টাইটেলটা এখানে আছে, ডুপ্লিকেট। এই যে মানে আপনার ডুপ্লিকেট কন্টেন্ট আছে কিনা, 14টা পেজের এখানে বলতেছি। সো আপনাকে এগুলো দেখতে হবে যে আপনার আহ, একটা পেজের সাথে আরেকটা পেজের কন্টেন্ট মিলে কিনা। দেখেন এখানে হচ্ছে পুরান ঢাকা, এখানে হচ্ছে হেলদি ফুড, সো এটার সাথে এটা মিলে না। সো এইভাবে হচ্ছে আপনি চাইলে এটা অনলাইন থেকে চেক করতে পারেন। আর যদি অফলাইন চেক করতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের এইটা, সো স্ক্রিমিং ফগ আপনাকে ডাউনলোড করতে হবে। আর যেহেতু আমাদের হচ্ছে পিসির সবারই মোটামুটি কনফিগারেশন এত একটা ভালো না, সেই স্ক্রিমিং ফগ চালালে হচ্ছে দেখবেন যে আরো স্লো হয়ে যাবে, সেটা দিয়ে দেখাই নাই। হ্যাঁ, এটা দিয়ে হচ্ছে আমরা দেখাই নাই। তো এই যে এটা দিয়ে হচ্ছে আপনি চাইলে দেখতে পারেন, যদি দরকার হয় তাহলে হচ্ছে এখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে জাস্ট হচ্ছে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন। সো ইউআরএলটা দিলে সে আপনাকে হচ্ছে ধরে দিবে। আর অনলাইনে দেখতে চাইলে এইভাবে হচ্ছে আপনাকে দেখতে হবে। এইটা কখন কাজে লাগবে অনলাইনে, ধরেন আপনার স্যার কোনো
স্ট্রিমিং ফগ আমার আছে, আমি ওখানে চেক করছি, বাট এখানে কি বলে ডুপ্লিকেট কন্টেন্ট, ওটা কিভাবে দেখবো? ওখানে তো আসে না। আচ্ছা তাহলে আপনি স্ক্রিন শেয়ার দিন, আমি আপনাকে দেখাই দিচ্ছি। হুম, এ দাঁড়ান। শেষের দিকে। ওকে, আচ্ছা ঠিক আছে। দাঁড়ান, মনে করেন আপনি। তারপর হচ্ছে কি কন্টেন্ট লোকেশন, এগুলোর দরকার নাই। এলএসএ কিওয়ার্ড ইন কন্টেন্ট, এটা আপনাকে ম্যানুয়ালি চেক করতে হবে যে আপনার এলএসএ কিওয়ার্ড গুলো কন্টেন্টের ভিতরে আছে কিনা। সো এটা সবার সাপেক্ষের ব্যাপার। সো এটা যখন আপনি কন্টেন্ট আপলোড করবেন অথবা যে কন্টেন্টটা আপনি অপটিমাইজ করতে চাচ্ছেন, তখন জাস্ট ওই কন্টেন্টটা আপনি দেখলেই হচ্ছে। এলএসএ কিওয়ার্ডস কিওয়ার্ড হচ্ছে লং টেল কিওয়ার্ড গুলো না? না, রিলেটেড কিওয়ার্ড। রিলেটেড কিওয়ার্ড বলতে স্যার? ওই যে ধরেন আপনি হচ্ছে একটা কন্টেন্ট লিখতেছেন এসইও নিয়ে, হ্যাঁ, সো এসইও না, ধরেন ডিজিটাল মার্কেটিং নিয়ে। সো এখানে ডিজিটাল মার্কেটিং এর রিলেটেড কিওয়ার্ড কি হতে পারে? এসইও, সোশ্যাল মিডিয়া, কারণ ওগুলো কি ডিজিটাল মার্কেটিং এর আন্ডারের কাজ, তাই না? এখন এগুলো চেক করবো, কিভাবে চেক করবো? সো এইটা হচ্ছে আপনাকে ম্যানুয়ালি চেক করে দেখতে হবে এলএসএ কিওয়ার্ড গুলো, অথবা এই যে আমাদের যে আহ, এই যেটা আমাদের টুলসটা, এটা থেকে আমাকে যেতে হবে পেজ ইনভিউ। পেজ ইনভিউতে আসলে একটু নিচে আসলে আমরা হচ্ছে 4টা ওয়ার্ডের একটা অপশন পাবো। সো এগুলো হচ্ছে মূলত আপনার কিওয়ার্ড হিসেবে কাজ করে। স্ক্রিনিং ফর, স্পাইডার, স্ক্রিনিং ফর এসইও। সো এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা কিওয়ার্ড। দেখেন এখানে আপনাকে ধরছে যে এই যে ওয়ার্ডটা আছে, ওয়ার্ডটা কোথায় কোথায় পাওয়া গেছে, ফাউন্ড ইন। এটা হচ্ছে দিস কিওয়ার্ড ফাউন্ড ইন পেজ টাইটেল এর মধ্যে আছে, H1 এর মধ্যে আছে। তার মানে কি এটা ওয়ান কাইন্ড অফ একটা কিওয়ার্ড এটা। হ্যাঁ, সো এইখান থেকে আপনি দেখতে পারেন যে এখানে কতগুলো কিওয়ার্ড ইউজ করা হয়েছে। তারপর ডেনসিটি, যদি ডেনসিটি বেশি হয়ে থাকে সেক্ষেত্রে ওভার স্টাফিং, যেমন এখানে ডেনসিটি আছে হচ্ছে 1.6%, তার মানে কি ডেনসিটি থাকতে হবে 1.25%, সেখানে আছে 1.16%, তার মানে কি এটা ঠিক আছে। কয়বার ইউজ করা হয়েছে? 8 বার। সো অনলাইনে হচ্ছে এটা দেখে আপনি দেখতে পারেন যে আপনার পেজের ভিতরে আহ, এটা হয়েছে কিনা, বুঝছেন না? এলএসআই কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে কিনা, এখান থেকে আপনি দেখতে পারবেন। ওকে, তারপর হচ্ছে ওভার স্টাফিং, কিওয়ার্ড স্টাফিং ইন দ্য কন্টেন্ট, হয়তো এখান থেকে আপনাকে দেখতে হবে ডেনসিটি যদি ওভার করে ফেলে, হ্যাঁ, তাহলে হচ্ছে আপনাকে বুঝে নিতে হবে যেটা কি আপনার ওভার স্টাফিং করে ফেলছে। দেখেন স্ক্রিনিং ফর এত বড় একটা ওয়েবসাইট, সেও কিন্তু মোটামুটি সবকিছু মেনটেন করছে, দেখছেন? আবার অনেকে হচ্ছে 2% পর্যন্ত নিয়ে যায়, 2% ঠিক আছে, কিন্তু এর বেশি হলে ঝামেলা, একেবারেই ঝামেলা। 2% মানা যায়, সেটা খেয়াল রাখবেন। 1 থেকে 1.25% বেস্ট, যদি 2% হয় ডিরেক্ট, সেক্ষেত্রে মানা যায়, এইখানে হলে মানা যায়, বাট 2% এর বেশি হলে এটা একেবারেই খারাপ। ওকে, সো এখন আসি আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই, এটা আমরা করে দেবো। So, এখন আসি আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই যে আপনি এখানে একটা ওয়েবসাইটের জন্য অডিট করছেন, সো এইটাকে আপনি চাইলে আরো সহজে করতে পারেন। পুরো একটা রিপোর্ট আপনি চাইলে হচ্ছে বানাতে পারেন। কিভাবে বানাবেন? অনলাইনে অনেক ধরনের হচ্ছে ওয়েবসাইট পাওয়া যায়, যেমন এসইও সাইট চেকার। এর কাজ কি? এর কাজই হচ্ছে ওয়েবসাইটকে অডিট করা, একটা ওয়েবসাইটের অডিট রিপোর্ট তৈরি করে হচ্ছে সে। এই দেখেন এখানে সে কি কি চেক করবে, স্পিড অটোমেশন কিনা, সার্ভার, সব কিছু হচ্ছে সে এখানে কি চেক করবে না করবে, সব হচ্ছে এখানে দিয়ে দিচ্ছে। সো এই এই ধরনের টুলস হচ্ছে দিয়ে আপনি চাইলে কি করতে পারবেন, ওয়েবসাইটে এসইও গুলো করতে পারবেন, অথবা আরো স্যার এসইও সাইট tools আছে। চেকআপ যে দিব, এটা কোন ওয়েবসাইটের জন্য দিব? এটা কি তখন মেনশন করে দিতে দেখাবো, হবে না? দেখাবো, হ্যাঁ দেখাচ্ছি। আচ্ছা, আরো আছে হচ্ছে এসইও অপটিমার, এসইও অপটিমার। স্যার এই এসটি অপটিমার ফুল রিপোর্টটা একটু
অ্যানালাইসিস করে বলবেন? যাচ্ছি আমরা। সো দেখেন এখানে ডিটেলসে দেখা যায়, যেমন আপনার অন পেজটা কেমন, বিল্ডিং যেটাকে আমরা ব্যাংকিং বলি, এটার অবস্থা কেমন, ইউজেবিলিটি কেমন, পারফরমেন্স কেমন, সোশ্যাল মিডিয়ার অবস্থা কেমন আছে আপনার, এভরিথিং হচ্ছে আপনি চাইলে এখান থেকে পারবেন। সো কি কি প্রবলেম থাকবে, কোথায় কি প্রবলেম আছে, কিভাবে ফিক্স করতে হবে, ডিটেলস হচ্ছে আপনি চাইলে কি এই অনলাইন থেকে পেয়ে যাচ্ছেন। দেখেন এইভাবে হচ্ছে সে আপনাকে রিপোর্টটা দিবে। সো এখানে কি কি প্রবলেম থাকবে সেগুলো হচ্ছে সে আপনাকে দিয়ে দিবে। দেখেন সেম রিপোর্টটা আমরা এইখানে বানাচ্ছি, যেটা হচ্ছে ম্যানুয়ালি, এইখানে এরা দিচ্ছে কি ডিরেক্ট আপনাকে দিয়ে দিচ্ছে, জাস্ট আপনাকে লগ ইন করতেছেন। সেটা হচ্ছে এসি অডিট করবে, ক্রাউল করবে, কিওয়ার্ড ট্র্যাকিং করবে, কিওয়ার্ড রিসার্চ করবে, ব্যাকলিংক স্যার, রিসার্চ করবে, ব্যাকলিংক মনিটর করবে, কয়টা ব্যাকলিংক আছে, কি অবস্থানে আছে। স্যার, হ্যাঁ, হ্যালো স্যার, আমি যে আপনি এখন যে একটা দেখাইছেন না, সেটা দিয়ে আপনার অডিট রিপোর্ট বের করছি, এটার সাথে আর আমাদের ম্যানুয়ালটার সাথে একটু চেক করে দেখেন তো কতটুকু ডিফারেন্স আছে। আমরা শেষ করি যে আগাই না, তারপর অন্যদিকে যাব। আমি পাঠাই দিছি, এই যে গুগল মিটে দেখেন। তারপর হচ্ছে আপনার যদি এতে কোনো প্রবলেম থাকে সেটা দিবে। দেন বাল্ক রিপোর্টিং 4-5টা একসাথে সেগুলো আপনাকে সেখান থেকে দিবে। দেন লোকাল এসিওর যদি কোনো হচ্ছে প্রবলেম থাকে সেগুলো হচ্ছে সেখান থেকে দেয়। সেই ধরনের টুলস দিয়ে আপনি চাইলে কি অডিট করতে পারেন। কারণ আমাদের এটা তো আপনার ম্যানুয়ালি করা আছে, এখন আপনি এই ইআই এর কি বলে রেজাল্ট আর ম্যানুয়াল রেজাল্টটা সেম না ডিফারেন্ট চেক হয়ে যাবে একসাথে। কিভাবে চেক করবেন? আপনি এখানে টাইটেল কিন্তু দেখেন, ওখানে ডিসক্রিপশন দেখেন, এখানে ডিসক্রিপশন, ওখানে টাইটেল। আপনি তো কথাই বুঝেন না, এই দিবে হচ্ছে আপনাকে জাস্ট একটা পেজে। হ্যাঁ, সো এই হচ্ছে আপনার মেইন পেজটাকে ধরে হচ্ছে প্রবলেম। দেখেন এখানে তো শুধুমাত্র হচ্ছে হোম পেজে কি প্রবলেম আছে, হোম পেজের মানে ডিসক্রিপশন আছে, বাকি পেজগুলো কোথায় আছে? আপনি না বললেন যে এই ওয়েবসাইটটা হচ্ছে হচ্ছে অডিট করার জন্য, তো আমি তো ওয়েবসাইটের আমার তো ইউআরএল দিলাম। আমার তো কথা শেষ করতে দেন। আচ্ছা, বলেন। সো এইগুলা দিয়ে হচ্ছে আমরা কখন কাজ করবো এই ধরনের টুলস দিয়ে? যখন আমরা হচ্ছে কোনো একটা ক্লায়েন্টকে রিপোর্ট দিতে যাব, ক্লায়েন্টের ওয়েবসাইটের অবস্থা সম্পর্কে তাকে আমরা জানাতে যাব, তখন হচ্ছে আমরা এখানে কাজ করব। যদি হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের জন্য, আমাদের নিজেদের ওয়েবসাইটের জন্য আমরা কাজ করি, সেই ক্ষেত্রে আমরা কাজ করি, একটু মাথায় রেখে এগুলা। 1 মিনিট দাঁড়ান। যদি হচ্ছে আমরা কোনোদিন কোনো ক্লায়েন্টের সামনে প্রেজেন্টেশন দিতে যাই, এটা হচ্ছে কানেস ফাতেমার জন্য ইম্পর্টেন্ট। যদি হচ্ছে আমরা কোনোদিন কোনো ক্লায়েন্টের সঙ্গে প্রেজেন্টেশন দিতে চাই অথবা ক্লায়েন্টের কোনো কাজ আমরা দেখাতে চাই, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা একটু টুলগুলো ইউজ করি। আর যদি আমাদের নিজেদের ওয়েবসাইটের কাজগুলো করতে হয়, সেক্ষেত্রে হচ্ছে আমরা ম্যানুয়ালি ইউজ করবো। কেন? কারণ এই যে টুলস গুলো আছে এইগুলাতে মেইনলি আপনি পাবেন হচ্ছে আপনার এক solution। শুধুমাত্র তারা আপনাকে একটা পেজের, আর কোনো পেজের হচ্ছে তারা আপনাকে সলিউশন দিবে না। আর ম্যানুয়ালি যখন আপনি করতেছেন, আপনার পেজ গুলাকে আপনি ধরে ধরে প্রত্যেকটা পেজে কি কি প্রবলেম আছে সেগুলো আপনি করতে পারতেছেন। সো এই হচ্ছে মেইন ডিফারেন্স যেটা দেখতেছেন। এই যে যেটা দেখতেছেন এসি অপটিমা, এটাতে মোটামুটি হচ্ছে সেমই দেয়, বাট একটু ডিফারেন্ট, মানে এটা মোটামুটি হয় আর কি, চলে। সো এটা এখন ভালো পপুলার চলতেছে। তো এখন হচ্ছে এখানে আপনারা ম্যানুয়ালি করছেন, এখন আসেন যে দেখি এই যে টুলস যেগুলো দেখালাম এগুলো দিয়ে কি ধরনের রিপোর্ট আমাদের দেয়। তো আপনি যেটা করছেন সেটা হচ্ছে ফ্রি, আমরা হচ্ছে প্রিমিয়াম ইউজ করি।
এদের একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। Adding. আচ্ছা, ফাতেমা আপনি হচ্ছে এক কাজ করেন, আস্তে আস্তে যে এনএসডি এক্সাম গুলো দেওয়া শুরু করে দিন। ঠিক আছেন, শুনতেছেন? জি স্যার। আচ্ছা, আপনি হচ্ছে এনএসডি এক্সাম গুলো দেওয়া শুরু করে দিবেন, কারণ যেহেতু আপনি বাহিরে যাওয়ার ইচ্ছা আছে একটা, তো আপনার যদি লেভেল 6 এর এনএসডি কমপ্লিট করা থাকে তাহলে আপনি বাহিরে একটা বেনিফিট পাবেন, ভালো একটা বেনিফিট পাবেন। ওকে, সো এইখানে হচ্ছে আমরা হচ্ছে আমাদের ওয়েবসাইটে লিংকটা আমরা দিয়ে দিব। ও ওয়েবসাইট করে দিলাম। এখানে ওয়েবসাইটে দিয়ে দিব, দেখি এরা আমাকে কি দেয়। একটু ওয়েট করি। ওকে, সো দেখেন সে একটা বেসিক একটা অডিট করতেছে, বাট এখানে অন পেজটা বাদে বাকি যেগুলো ইনফরমেশন আপনাকে দিবে সব ইনফরমেশন কিন্তু একুরেট, সবগুলো একুরেট। তারপরে হচ্ছে এখানে যেগুলো দিবে এগুলো হচ্ছে পুরো ওয়েবসাইটের জন্য, আর অন পেজ যেটা আছে সেটা মাত্র শুধুমাত্র হচ্ছে একটা পেজের জন্য। সো আমরা যদি কোনো ক্লায়েন্টের কাজ করি, বিশেষ করে আমি অথবা আমার টিম যদি আমরা কোনো ক্লায়েন্টের কাজ করি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলো ইউজ করি, যে এইগুলা দিয়ে হচ্ছে আমরা রিপোর্ট গুলা দিই। কেন দিই? কারণ এখানে আমরা ডিটেলসে বোঝাতে পারি। যখন আমরা আমাদের নিজেদের কোনো কাজ করি সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এইগুলা ইউজ করি। পার্থক্য বুঝতে পারছেন? তো যখন নিজের কাজ করবেন তখন হচ্ছে ম্যানুয়ালি একটু সময় নিয়ে সুন্দরভাবে করতে হবে। ওই যে যেটা একটু আগে বললাম যে নিজের বিজনেস নিজের মতো করেই চালাইতে হবে। মানুষকে যখন আমরা কাজ দিব তখন হচ্ছে এইভাবে হচ্ছে কাজগুলো হবে, ডিটেলসে দেখা হবে না, বাইরে থেকে দূর থেকে যা দেখা হবে। কারণ কি? কারণ ধরেন আপনি এসইও করতেছেন, আপনার হাতে তো সময় নাই যে তার তার থেকে কাজ পাওয়ার আগে আপনি তাকে 1 ঘন্টা অথবা 4 ঘন্টা সময় দিবেন। সো এটা সেকেন্ডে 1 মিনিটের রিপোর্ট চলে আসছে। এখন জাস্ট আপনি এখান থেকে ডাউনলোডে ক্লিক করলে
পিডিএফ জেনারেট হয়ে যাবে, ওইটা হচ্ছে আপনি চাইলে ডাউনলোড করে তাকে দিয়ে দিতে পারতেছেন। সো এইটাই মানুষ বেশি প্রেফার করবে যে এটা ইউজ করবে। স্যার, আপনি আপনি যেসব ক্লায়েন্টের কাজ করেন এগুলো কি কোন দেশের? বোথ বাংলা, ইউএস, তারপর হচ্ছে ইউকে আছে, তারপর হচ্ছে নেদারল্যান্ড আছে। বেশিরভাগ কি বাংলাদেশি? হ্যাঁ, সব বাংলাদেশি। হ্যাঁ, আমি অনেক ভিডিও দেখলাম আপনার, কি বলে, প্রথম ইমপ্রেশন বেটার দেখাইতে হয় নাকি বিদেশি ক্লায়েন্টদের জন্য। সো এই যে অডিট করার বিষয়টা, অডিট তো আপনার কি বলে, এইটা তো অ্যাকুরেট রেজাল্ট কিনা, এখন এটা যদি উনি আবার যাচাই করে তখন তো আরেক প্রবলেম, তখন তো কাজই দিবে না। এই জন্য ম্যানুয়ালি দিতে হয়, ওই তো বললাম আর কি। এটাই তো বললাম যে আমি কি বলে টুকটাক ভিডিও দেখছি, সেখানে মানে খুব খুব ইভাবে বললো যে ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে তুমি তোমার রিপোর্ট দেখাবা, দেন কাজে আশা করবা। এখন স্যার এই অডিট রিপোর্টটা আমি যদি ফুল পিডিএফ করে দেই তখন কি কি বলে, সে যদি আবার রিসার্চ করে তখন তো আবার সেম রেজাল্ট আসবে না। তো আমাদের বেটার কি স্যার ম্যানুয়াল করা নাকি এটাই? না না, সেম রেজাল্ট আসবে, সেম সেম রেজাল্ট আসবে। ভালো। হ্যাঁ, সেম আসবে, কিন্তু এখানে তো শুধুমাত্র একটা পেজের জন্য। আপনি যদি বাংলাদেশিদের জন্য কাজ করেন তাহলে আপনাকে রিপোর্ট দিতে হবে। এটাই বাংলাদেশিদের জন্য আপনি যতই বলেন না কেন যে স্যার ভিডিওতে দেখলাম যে ওনারা তো বলতেছে রিপোর্ট দেওয়ার জন্য, দরকার নাই। বাংলাদেশিদের এত রিপোর্ট দিলেও তারা আপনার 10,000 টাকাই দিবে, আর আপনি যদি তার জন্য 10 ঘন্টা সময় নিয়ে একটা রিপোর্ট বানান, ওইটারে 10,000 টাকাই দিবে। স্যার বাংলাদেশ মানেই তো কি বলবো, হ্যাঁ, সো second hand। এখানে মানে আপনার এখান তো তাদের ঘন্টা হিসেব করে কাজ করে না, ওইখান তো ঘন্টা হিসেব করে, এখানে শুধু কাজ করা দিয়ে কথা। স্যার হম এখানকার একটু রেঞ্জটা একটু জানতে চাচ্ছিলাম, মানে বাংলাদেশের রেঞ্জ কেমন আসে 10,000, এসইউতে? 7,000, 8,000, 5,000, এগুলো কি 2,000, আপনার 3,000। মাসব্যাপী নাকি 3 মাস মাস, যখন? কাজ মাস, 1 মাস। এক মাস, মাস স্যার সারা মাস কাজ করবে এই টাকা? হ্যাঁ, 1 মাস কাজ করার পর আপনাকে 10,000 টাকা হ্যাঁ, দিবে। বাংলাদেশে আপনার ইনকাম নাই এগুলো, মানে কি বলে, ঈদ কি- মূল্য মূল্যায়ন করতে পারে না তো বাংলাদেশের, কার্যক্রম হচ্ছে হলে মূল্যায়ন করতে পারে না। এই বুয়েটের আমাদের আমাদের দেশের পোলাপাইন আপনার বিদেশ যেয়ে কাজ করতে হয় বিকজ অফ আমাদের এখানে মূল্যায়ন করা হয় না। না, জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার, স্যার আমরা বুঝতে পারছি। এখানে স্যার ও বিদেশ চলে যাবে, বিদেশে। না ভাই, বিদেশ যাব না আমি। আমি কি বলে, আমি মিশ্র প্রতিক্রিয়ায় আছি, আমার মিশ্র প্রতিক্রিয়া শেষ নাই। ওইটাকে মিশ্র প্রতিক্রিয়া বলে না, ওটাকে বলে দুই নৌকায় পা দেয়া। আহ, দেখি কি হয়, লাইফে যা আছে জি হবে। স্যার, ওকে। তাহলে এখানেও মোটামুটি হচ্ছে আপনার প্রবলেম গুলো এখানে ধরে দেয়। হুম, এখানে আপনি ডিটেলস দেখতে পারবেন যে এখানে কি কি বলতেছে। এখানে ডিটেলস দেখা যাবে, যেমন এখানে ক্লিক করলে আপনাকে ওই প্রবলেমের এখানে নিয়ে যাবে। সো এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটু দেখতে প্রফেশনাল, এই জন্য হচ্ছে আমরা এগুলো ক্লায়েন্টকে দিয়ে থাকি। হ্যাঁ, আর এখন সবাই হচ্ছে এআই রিলেটেড বন্ধু বান্ধব, এআই রিলেটেড ক্লায়েন্টই থাকবে, তারাও বিষয়গুলো হচ্ছে বুঝে নিবে। এখন আপনি যদি কোনো প্রফেশনাল ক্লায়েন্টকে দিতে চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কি করতে হবে, এইটুকু দিতে হবে, দেন এইখান থেকে এইটুকু দিতে পারেন, দেন এই যে অন পেজ যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে আপনাকে অডিট করে করে দিতে হবে। সেখান থেকে কিভাবে অডিট করবেন স্যার? এখান থেকে অডিট করতে হলে আপনাকে পুরো পেজটা ডিলিট করতে হবে, বাদ দিয়ে এখানে আপনার ম্যানুয়ালি ভাবে এবং এখানে যেটা লেখা আছে, স্যার এইগুলো একটু ট্রিক্স হিসেবে আপনাদেরকে কাজে লাগাইতে হবে, যে একটা পেজের ভিতরে আমি কিভাবে আমার বাকি পেজগুলো তুলে ধরবো, সেটার জন্য ইন্সপেক্ট করতে হবে। এগুলো তো হিডেন ট্রিক্স। হ্যাঁ, so এইখান থেকে আপনাকে তাকে ধরে ধরে বলে দিতে হবে যে এটা হচ্ছে আমি পুরো ওয়েবসাইটের জন্য করছি, দেন এই যে রিলেট লিখছি। এগুলো আপনারা পরে শিখেন, এগুলো আলট্রা আলট্রা কাজ তো, সো পরে সব মাথার উপর দিয়ে যান।
সেখান থেকে জাস্ট হচ্ছে অন পেজের যেই পার্টটা থাকবে, অন পেজের পার্টটা ডিলিট করে দিবেন পুরোটা। ডিলিট করে দিয়ে আপনি হচ্ছে শুধুমাত্র অফ পেজ থেকে দিবেন। আর অন পেজের যে পার্টটা থাকবে ওটা হচ্ছে আপনারা ওয়ার্ড ফাইলে লিখে পিডিএফ এ কনভার্ট করে এটার সাথে অ্যাডজাস্ট করে বাইরে কোনো একটা ক্লায়েন্টকে দিতে পারেন। তো যখন কোনো ক্লায়েন্টের বাইরে ক্লায়েন্টের কাজ পাবেন ইনশাআল্লাহ তখন দেখাই দিবেন যে এটা কিভাবে বানাবেন। হ্যাঁ, বাংলাদেশিদের জন্য এত কিছু করার দরকার না, জাস্ট হচ্ছে এটা ডাউনলোড করে দিয়ে দিলে দেখবেন যে তারা খুশি, তারা ওয়াও দিবে আপনাদের। আর যদি নিজের কাজ করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা এই যে শীটটাতে এটা আমরা দেখবো, অথবা নিজেদের কাজ করলে আমরা এই শীটটা ভালোভাবে একটু দেখলে আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, প্রবলেম হবে না। ওকে, সো এখন আসেন যে আমরা এখান থেকে ধরি, যেমন হচ্ছে এখানে দেখাচ্ছে যে কাস্টম পেজ নাই। আচ্ছা ধরেন এই যে এখানে যেটা আছে, হ্যাঁ রোবট টেক্সটিটাও আপনার কি নাই, আপনার ওয়েবসাইটের মধ্যে রোবট টেক্সটিটা নাই। সো কিভাবে আপনি রোবট টেক্সট অ্যাড করবেন সাইট ম্যাপে নাই, যদি আপনার ওয়েবসাইটটা কি হয় ওয়ার্ডপ্রেস বেস হয়, সেই ক্ষেত্রে ওকে আমরা ওয়েবসাইটটাকে ওকে, যদি আপনার ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস বেস হয় তাহলে আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট একটা প্লাগইন ইনস্টল করবেন। একটা প্লাগইন ইনস্টল করবেন, প্লাগইনের নাম হচ্ছে কি র্যাঙ্কম্যাথ অথবা ইউএসটিসিও। এই যে আমরা যেই কন্টেন্ট লেখার সময় এখানে যে প্লাগইন ইনস্টল করছিলাম যেটা দিয়ে আমরা অন পেজ করব ওয়েবসাইটের এসইও কন্টেন্টের, এই যে ইউএসটিসিও অথবা র্যাঙ্কম্যাথ এসইও, এই দুইটা যখন আপনি আপনার এখানে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার সাথে সাথে এই যে আপনার দুইটা কাজ আছে রোবট টেক্সট আর এক্সাম্পল সাইটম্যাপ, দুইটাই কি কানেক্ট হয়ে যাবে। তখন আপনি দুইটাই হচ্ছে এখান থেকে দেখতে পারবেন। যেমন এখানে যদি যাই জেনারেল, সো দেখি এখানে জেনারেলের মধ্যে কি কি আছে। তো দেখেন এখানে তো কিছু দেখাচ্ছে, জাস্ট চেকটা যেটা আমরা করছিলাম সেটাকে এখন পর্যন্ত দেখাচ্ছে। আমি যদি হচ্ছে সেটিংস এর জন্য এই যে দেখেন এখানে সাইট ফিচার, সাইট বেস, সাইট ক্যাটাগরি, এখানে যদি আমরা একটু দেখি যে এই যে দেখেন এলএলএম টিএক্সটি। এলএলএম টিএক্সটিটা কি? ওই যে আমরা একটা কিওয়ার্ড রিসার্চ শিখছিলাম না, এআই দিয়ে কিভাবে আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, এআই এর নতুন যে মডেল আসছে সেটার নাম কি, দেন এআই কি চাচ্ছে, কি ধরনের কিওয়ার্ড হয় সেটা আমরা দেখছিলাম, বলেন তো। জি স্যার, হ্যাঁ জি দেখাইছেন। হ্যাঁ, সো ওই যে এখানে এলএলএম যে মডেলটা আছে মডেলটার জন্য কি আলাদা টিএক্সটি ফরম্যাট লাগে। এতদিন আমরা হচ্ছে রোবট টিএক্সটি দেখছিলাম, সেটা হচ্ছে রোবটের জন্য, আর এলএলএম যেটা আছে সেটা হচ্ছে কিসের জন্য, এআই দের জন্য। এটা মূলত হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্টের জন্য কাজ করে। তো অবশ্যই এটাকে আমাকে অন করে দিতে হবে, কারণ কি এটা এআই এআই যে ধরনের ওয়েবসাইট গুলো আছে এআই রিলেটেড, চ্যাটজিপিটি, জিমেইল, ওইখানে যেন আমার ওয়েবসাইটের একটা ইনফরমেশন যায়। সো এটা আমাদের এখান থেকে দেখেন জাস্ট অন করে দিলাম, আমার ওয়েবসাইটের জন্য এটা ক্রিয়েট হয়ে গেছে। আমি এটা ওয়েবসাইটটা একটু চেক করি, ওয়েবসাইট। সো হচ্ছে দেন এলএলএম টিএক্সটি সেভ করে নেই। এই দেখেন আমাদের এলএলএম টিএক্সটির কাজ শুরু হয়ে গেছে। এখানে আমাদের পেজ কয়টা আছে, পেজ গুলো এখানে ধরে দিছে, পোস্ট কয়টা আছে, পোস্ট গুলো এখানে ধরে দিছে, তারপর হচ্ছে গ্যালারি কয়টা ইমেজ আছে সবগুলো ইমেজ এখানে ধরে দিছে, তারপর হচ্ছে ক্যাটাগরি কি কি আছে এটা ধরে দিছে, ট্যাগ কি কি আছে, ক্যাটাগরিজ কি কি আছে, দেন হচ্ছে অপশনাল সাইট ম্যাপ, এটাও সে এখানে দিয়ে দিছি। সো দেখেন জাস্ট এটা অন করছি আর এখানে আমরা টিএক্সটি ফাইল পাই গেছি। আর যদি আমরা ম্যানুয়ালি বানাইতাম অনেক সময় লাগতো। ওকে, সো দেন হচ্ছে আমরা যদি দেখি অ্যানালাইসিস হচ্ছে
সোশ্যাল মিডিয়ার অপশন গুলো টিপস টিপস এই যে দেখেন এখানে এক্সএমএল সাইটম্যাপ দেখছেন। সো এইটার মানে কি, এটা যদি আমরা এখান থেকে একটু চয়ন করে দেই তাহলে কি হবে, আমাদের জন্য একটা সাইট ম্যাপ ক্রিয়েট হবে। এটাতে আমাদের কোনো এডিট করার কিছু নাই, জাস্ট এটা অন করে দিলে ওপেনের অপশন আছে, অন করে দিলে হচ্ছে আমাদের জন্য সাইট ম্যাপটা ক্রিয়েট হয়ে যাবে। স্যার আমরা যে প্লাগইন গুলো ইনস্টল করতেছি এগুলো যদি পরবর্তীতে ডিলিট করে দিই তাহলে কি আবার চলে যাবে না এগুলো? হুম। আর এতগুলো মানে কি বলে প্লাগইন যদি থাকে তখন কি আবার সাইট ভারী হয়ে যাবে নাকি? কতগুলো প্লাগইন, এগুলো তো প্লাগইন না, এগুলো হচ্ছে অপশন। প্লাগইন তো একটাই, এই যে ইউএসটিসিও, এগুলো হচ্ছে অপশন এটা প্লাগইন ফাংশন। দিয়ে হচ্ছে সেটিং করা, তাই না? হ্যাঁ, এটা হচ্ছে তাদের সেটিংস, তাদের সেটিংস। ফাংশন আর কি। এগুলো ফাংশন যদি আপনি ইউজ করতে চান তাহলে এটাকে ইনেবল করতে হবে, যদি না ও, করতে চান তাহলে করেন না, সমস্যা নেই। তো আমার থেকে আপু ভালো বুঝে, কে বলে আপু বাড়ানো? আপু তো আমার থেকে ভালো বুঝতেছে। না, যখন এগুলো নিয়ে বসো তখন আবার পারবো না, তখন তোমারই জিজ্ঞেস করতে হবে। স্যারকে তো ডিস্টার্ব করতে পারবো না বেশি। সমস্যা নাই, মেসেজ দিয়ে রেখেন। Okay, শিখতে তো হবে, মেসেজ দিয়ে রাখেন, ইয়ে করলে তো সমস্যা আছে যে আল্লাহ কোনো। আপনাকে সুস্থ সবল ভাবে বাঁচায় রাখুক। আপনার ধৈর্য আছে মাশাআল্লাহ অনেক। সমস্যা নাই, দোয়া করেন, বাকিটা আল্লাহ ভরসা। মেসেজ দিয়ে সমস্যা নেই, জি। সময় পাইলে রিপ্লাই দিব তো, ফ্রি থাকলেই। ওকে, তারপর ট্রাই করেন, প্র্যাকটিস করতে থাকেন, বাকিটা আল্লাহ ভরসা। অনেক মানুষই বিজনেস করতেছে, বইয়ে থাকেন না, জীবনে বইয়ে থাকলেই লস, বইয়ে থাকলেই লস। ওকে, সো এই যে এগুলোর ভিতরে আপনারা একটু ঘেটে ঘেটে দেখবেন, কারণ হচ্ছে এগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়। দেখেন ডিলস নামে নতুন অপশন আসছে, সেটার কাজ কি, এটার কাজ কি দেখেন, আমি নিজেও কিন্তু জানি না, তারপরও আমি এটা দেখলে বুঝতে পারতেছি যে এটার কাজ হচ্ছে এসইও টাইটেল জেনারেট করবে, মেটা ডেসক্রিপশন টাইটেল জেনারেট করবে। ধরেন আপনি একটা পেজের মধ্যে মেটা ডেসক্রিপশন, মেটা টাইটেলটা ইউজ করেন নাই, ওটা কি ব্ল্যাঙ্ক থাকবে না তখন? অবশ্যই এটা ব্ল্যাঙ্ক থাকবে, কিন্তু এদের এই ডিল অপশনটা বলতেছে যে না, আমি এটা ব্ল্যাঙ্ক রাখবো না। এখানে যখন হচ্ছে কোনো পেজ আসবে যেগুলো টাইটেল ডেসক্রিপশন দেওয়া হবে না, সেগুলোতে আমি প্রথম হচ্ছে টাইটেলটাকে ধরবো, পেজের টাইটেল, তারপর হচ্ছে পেজটাকে ধরবো, তারপর হচ্ছে সেপারেটর ধরবো, সাইট টাইটেল ধরবো। এইভাবে হচ্ছে আমি এটাকে ফিল আপ করবো। এটা কিসের মধ্যে করবো আমি? সাইট ম্যাপের ভিতরে করে দেবো, যেন ওই পেজের অপশনটা ফাঁকা না থাকে। সো এই টাইটেল গুলো ধরে হচ্ছে আপনার সাইট ম্যাপটা জেনারেট হয়ে যাবে ওই পেজের জন্য। এর ডেসক্রিপশনের জন্য আমি যদি দেখাই যে টাইটেল হবে আগে, তারপর না, সরি, আগে টাইটেল হবে না, টাইটেল হবে, আগে টাইটেল হবে, দেন সেপারেটর হবে, দেন হচ্ছে সাইট টাইটেল হবে। মানে এখানে টাইটেল থাকবে, একটি স্পেস থাকবে, তারপর সাইট টাইটেল থাকবে, এইভাবে থাকবে। দেন গ্যালারিস, গ্যালারিসের যে ইমেজ গুলো থাকবে এগুলো রিসিউ টাইটেল কি থাকবে সেট ম্যাপের ভিতরে। হ্যাঁ, সো এখানে হচ্ছে দেন ক্যাটাগরির ভিতরে কিভাবে থাকবে। সো এখানে অ্যাডভান্সের মধ্যে আমরা দেখি এলএমটিএক্সটি, এলএমটিএক্সটি টা আপনি চাইলে হচ্ছে এটা অটোমেটিক পেজ সিলেক্ট করে দেবে। যদি ম্যানুয়াল পেজ সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কোন কোন পেজ দেখেন, এগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে যে কোন পেজটা মেন থাকবে, অ্যাবাউট আস পেজ কোনটা আপনার, এটা কন্টেন্টের পেজ কোনটা, এটা টার্মস এর পেজ কোনটা, খুঁজে বের করে দেন। তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি পেজ কোনটা, সব পেজ কোনটা, হ্যাঁ, কন্টেন্ট পেজ কোনটা। আরো যদি কোনো পেজ অ্যাড করতে চান, কোন কোন পেজ আপনি এলএলএম টেক্সট থেকে দিবেন, সেটা আপনি চাইলে এখান থেকে করে দেন, তাহলেও হয়। So, যদি আপনি ম্যানুয়ালি না রাখতে চান অটোমেটিকই ভালো, সো আমরা অটোমেটিকলি আমার এটা থাকবে।
ওকে, আচ্ছা, সো এখান থেকে এগুলো একটু নিয়ে ঘাটাঘাটি করেন। আচ্ছা, দেন হচ্ছে কাস্টম ফটোফোর পেজ। সেম, আপনি যখন হচ্ছে ইউজ টেসিওটা ডাউনলোড করবেন, যেমন দেখেন আমি যদি হচ্ছে এখানে দেখাই যে এটারই ধরি আমরা, সেখানে ধরেন হচ্ছে দেখে দিচ্ছি। এই দেখেন কাস্টম ফটোফোর পেজ মানে কি, এই ধরনের পেজ যেটাতে আমি যদি আমার কন্টেন্ট লেখা থাকে, কারণ আমার একটা কন্টেন্ট আমি লিখছি, একটা ইউআরএল বানাইছি, ওই ইউআরএলটা আমি 10 বছর ধরে ইউজ করতেছি, 10 বছর পর আমার কন্টেন্টটা ডিলিট করে দিছি, কিন্তু আমার ইউআরএলটা এখনো আছে। যদি কোনো ইউজার ওই ইউআরএল এর মধ্যে ঢুকে, অপশনটা যেন এরকম আসে, যদি এরকম না এসে ধরেন এরকম আসতেছে, দেখেন এরকম আসতেছে, অথবা ধরেন এখানে হোম পেজ লেখা নেই, যেহেতু এটা কাস্টম করা আছে, ধরেন এটাও লেখা নেই, আমি ডিলিট করে দিই, ধরেন এরকম ব্ল্যাঙ্ক আসতেছে, সেক্ষেত্রে কি হবে, আপনি কি বুঝবেন যে এই ওয়েবসাইটটাই নাই। বাট আপনার যখন এই ধরনের অপশন আসবে, তার মানে কি দেখতেছি যে উপরে লোগো আছে, ওয়েবসাইটের লোগো আছে, অন্যান্য মেনু আছে, সোশ্যাল আইকন আছে, নিচে ফুটার আছে, আপনি দেখে বুঝতেছেন যে না ওয়েবসাইটটা আছে, বাট হচ্ছে যে ইউআরএল এর মধ্যে আমি আসছি, ওই ইউআরএল এর কন্টেন্টটা মনে হয় হারিয়ে গেছে, ওই ইউআরএলটা হয়তো বা নষ্ট হয়ে গেছে। সো এটা আমি হচ্ছে করতে হয় আমার কি দিয়ে, এই ইউজ টেসিও দিয়ে, অথবা এটা থিমের ডিফল্ট থাকে, যখন আমরা কোনো থিম ইউজ করবো তখন থিমের ডিফল্ট থাকবে, অথবা এই যে আমাদের ইউজ টেসিও আছে সেটা হচ্ছে আমাদের অটোমেটিক্যালি এটা করে দিবে যদি থিমের ডিফল্ট না থাকে। Okay, তারপর আমাদের কি, আচ্ছা তারপর হচ্ছে আমাদের এসটিডিপি এন্ড এসটিডিপিএস টু। স্যার, স্যার এই যে এখানে যে কাস্টম ফটোফোর পেজ দেখলেন, এখন যে পেজটা আসলো সেটা থাকা মানে কি ওয়েবসাইট, মানে এই ওয়েবসাইটে ফটোফোর পেজ আছে? হুম হুম হুম, আর আর না, ফটোফোর পেজ থাকলে সেগুলো আমরা রিমুভ করে দিই, এটা রিমুভ করে দিই। হাউ টু রিমুভ, এটা কেমনে করবো আমরা, এটা করতে হবে আপনাকে, যে ইউআরএলটা ধরবে যে আমার একটা ওয়েবসাইটে কি ফটোফোর পেজ থাকতে হয় নাকি না? না না না, থাকতে, এটা হচ্ছে থাকতে হবে, অবশ্যই থাকতে হবে, বুঝি নাই স্যার। অবশ্যই থাকতে হবে ফটোফোর পেজ। তাহলে কি ফটোফোর পেজ বলতে হচ্ছে ডিজাইন করা, মানে যদি কোনো ইউআরএল কাজ না করে তখন কোন ডিজাইনটা ওই পেজের মধ্যে শো করবে। ধরেন আপনি আজকে একটা কন্টেন্ট ও লিখছেন, বুঝতে পারছি বিষয়টা। হ্যাঁ ধরেন আপনি কন্টেন্ট লিখছেন, এখন কন্টেন্টটা যদি নাই থাকে তাহলে এটা আপনার কন্টেন্ট। এখন 2 দিন পর আপনি কন্টেন্টটা ডিলিট করে দিলেন, ডিলিট যে করে দিলেন, এখন ইউআরএল তো অথবা পেজটা তো আর আপনি ডিলিট করেন নাই, এই পেজটা জি ডিলিট স্যার, করছেন। জি স্যার, এখন ক্লিয়ার হয়েছে বিষয়টা। মানে এইরকম পেজটা শো করা মানে আমার ওয়েবসাইটে ফটোফোর পেজ আছে। হ্যাঁ এখন কি বলে জানি, ওই ইউআরএলটা যখন কাজ করবে না তখন এটা শো করবে, বুঝতে পারছি। হ্যাঁ, তখন আপনাকে কি করতে হবে, এজ এ ওনার হিসেবে আপনাকে ওই ইউআরএলটা ডিলিট করে দিতে হবে, যেন কাস্টমার এই পেজের মধ্যে না আসে, যেন অন্য একটা পেজের মধ্যে যায়। আর এগুলো করতে হয় হচ্ছে এই থেকে ইন্টিগ্রেশন, তারপর হচ্ছে আসে। হম, আচ্ছা এগুলো আস্তে আস্তে বুঝবেন, করতে থাকেন, এগুলো আস্তে আস্তে বুঝবেন যখন হচ্ছে কাজ করতে থাকবেন। তো এত প্যারা নেওয়ার কিছু নাই, এত ডিপলি বোঝারও কিছু নাই, এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে হচ্ছে বোঝা হয়। রিল্যাক্স। আচ্ছা, তারপরে এখানে আমাদের কি, এইচটিটিপিএসটা ঠিক করবেন কিভাবে, যদি হচ্ছে আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারেন, যদি ধরেন আপনি আপনার একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকতে পারেন তাহলে আপনার ওই এইচটিটিপিএস ঠিক আছে, এটা ফিক্স করার কিছু নেই। আর এই অপশনটা হচ্ছে ডেভেলপারদের, মাথায় রেখেন ওয়েবসাইটের এইচটিটিপিএসটা হচ্ছে ডেভেলপারদের। তো ডেভেলপারদের বলতে যে ডেভেলপারদের, তারপর আমি দেখাই দিই আপনাদের, সবারই দেখাই দিই।
Check করে তাহলে একটু নিচে আসলে নিচে নাকি না, এই যে দেখেন সিকিউরিটি। হ্যাঁ, সো এই যে দেখেন SSL and TLS স্ট্যাটাস। সো এখান থেকে হচ্ছে মূলত এই এই যে দেখেন সিকিউরিটি গুলা ঠিকঠাক করতে হয়। যদি এখানে না থাকে তাহলে আপনার ওয়েবসাইটে চলবে না। সো এইটা আমাদের কাজ না, এটা হচ্ছে কাদের কাজ? ডেভেলপারদের কাজ। দেন হচ্ছে ব্যাড মানে টাইটেল, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে মেটাডেটা খারাপ, সেটা বলতেছে, তাই তো? সো এইগুলা এখন আমরা কিভাবে চেঞ্জ করবো? এইগুলা চেঞ্জ করার জন্য আমরা যে কন্টেন্টটা মেটা ডেসক্রিপশন খারাপ পেয়েছি, যে কন্টেন্ট গুলো মেটা ডেসক্রিপশন গুলো খারাপ পেয়েছে, আমাদের কি করতে হবে? ওই কন্টেন্টের ভিতরে যেতে হবে। যে ওই কন্টেন্ট গুলো আমরা কোথায় পাবো? যদি ওই কন্টেন্ট গুলা এখানে তো লেখাই থাকবে যে কি দেখি, মানে মেটাডেটা নাই, মেটাডেটা সমস্যা আছে। দেন এখানে আপনি লিখছেন যে মেটাডেটা ওয়ার্ডের মধ্যে মিসিং আছে। সো এইখানে আপনি লিখে দিয়েন যে এতটা পেজের মধ্যে মেটাডেটা সমস্যা আছে। আর যদি ফুল ওয়েবসাইটের সমস্যা থাকে তাহলে হচ্ছে অল লিখে দিবেন। আচ্ছা, লিখে যাচ্ছেন অল ওয়েব পেজ হ্যাজ বিন ভেরি মেটাডেটেড, এইভাবে লিখে দিতে পারেন যে এই ওয়েবসাইটের প্রত্যেকটা ওয়েব পেজের কি মেটাডেটাতে প্রবলেম আছে। তখন আপনাকে কি করতে হবে? যে পেজগুলোর মধ্যে সমস্যা আছে ওই পেজগুলোতে যাইতে হবে। কিভাবে ঢুকবেন? ওই পেজে আসবেন, ওয়েবসাইটের পেজে আসার পর এখান থেকে এডিটে ক্লিক করলে আপনাকে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসবে। সো এইখানে আসার পর আপনাকে যেতে হবে কোথায়? ওই যে আপনি প্লাগইনটা ইনস্টল করছেন, প্লাগইন ইনস্টল করার অপশনের মধ্যে, অনেকের ওয়েবসাইটের মধ্যে এই অপশনটা এমন থাকতে পারে, এই যে এমন থাকতে পারে। হ্যাঁ, সো এইখানে ক্লিক করলে আপনার অপশনটা অন হবে, উপরে আসবে। সো দেন আপনি হচ্ছে এখান থেকে কি করতে পারবেন? কোনটা যেন মেটাডেটা। সো এই যে দেখেন এখানে মোবাইল ডেস্কটপ, এই যে এসইও টাইটেল। সো এখানে আমাদের কি দেওয়া? টাইটেল দেওয়া হচ্ছে এই যে এটা অ্যাবাউট আস, তারপর পেজটা দেওয়া আছে ট্রেডিশনাল সেপারেটর, সাইট টাইটেল, এটা হচ্ছে আমাদের সাইট টাইটেল। সেইভাবে দেওয়া আছে। সেখান থেকে আপনি আপনার পেজের মতো করে অথবা আপনার এসইওর মতো করে আপনি আপনার মেটাডেটাটা বসায় দিবেন, তখন এখানে কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন কোত্থেকে কাজটা হবে? জি স্যার। আরেকজন যে উনি বুঝছেন, আপনি? স্যার কিছুটা বুঝতে পারছি। আচ্ছা, কোনটা বুঝতে পারেন নাই? কিভাবে বলবো? বুঝতে পারেন না কোনটা? আচ্ছা, ভিডিওটা দেখে তাহলে আরেকটু ক্লিয়ার হবে। মেটাডাটেল, পেজের মেটাডাটেল গুলো হচ্ছে এই জায়গা থেকে আপনাকে অপটিমাইজ করতে হবে। তারপর হচ্ছে কি আপনার এখানে মিসিং গুলো আছে, যেগুলোর মধ্যে মিসিং আছে আপনাকে পেজের ভিতরে যেতে হবে। পেজের ভিতরে ঢুকে আপনাকে দেখতে হবে যে কোন পেজেরটা মিসিং আছে। দেন ওইটার ভিতরে যাবেন, ওইটার ভিতরে গিয়ে হচ্ছে এখান থেকে সেম এইভাবেই আপনাকে এগুলো চেঞ্জ করতে হবে। ওকে, তারপর কি আমাদের ডুপ্লিকেট। স্যার, স্যার এই জায়গায় প্রতিটা পেজে কি সেম টাইটেল সেম ডিসক্রিপশন হবে না? প্রতিটা সেম ডেসক্রিপশন সেম টাইটেল কেমন হবে? আমার একটা পেজ হচ্ছে ফুড নিয়ে লেখা, আর একটা পেজ হচ্ছে ক্লোথিং নিয়ে লেখা, তাহলে কি সেম হবে? আপনি যে এসইও কোয়াকে যান, আমি একটা জিনিস বলি। এই আমাদের ওয়েবসাইট কোন? এই যে স্যার, এখানে আপনার টাইটেল এন্ড ডেসক্রিপশন শো করে না? এখন এখানে কোন টাইটেল কোন ডেসক্রিপশন শো করবে? সেটা আপনি বসাবেন। জি স্যার।
যেটা আপনি বসাবেন সেটা আসবে এখানে। আমি তো সেটাই বললাম, আপনি যখন দেখাইলেন যে প্রতিটা পেজে টাইটেল ডিসক্রিপশন ঠিক করবেন, এখন ওগুলো তো আপনার যে 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 টপিকের উপরে টাইটেল ডিসক্রিপশন, বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই এখানে যে বসাতে সেটা একটা থাকবে না। হ্যাঁ সেটাই বসাতে হবে আপনাকে। হ্যাঁ, আমি তো সেটাই বললাম। সেটাই আপনাকে বসাতে হবে, দেন এখানে ওইটাই শো করবে। এই জায়গায় একদম স্পেসিফিক হোল ওয়েবসাইটের জন্য থাকবে টাইটেল ডিসক্রিপশন। হ্যাঁ আর ওইখানে হচ্ছে আমি যে টপিক নিয়ে লিখি না কেন, শার্ট নিয়ে লিখি, প্যান্ট নিয়ে লিখি, যেটা নিয়ে লিখি সেই টপিকের উপর নির্ভর করে টাইটেল ডিসক্রিপশন হবে। হোম পেজেরটা হচ্ছে আলাদা হবে। হোম পেজেরটা হবে পুরো ওয়েবসাইটের জন্য, আর বাকি যে পেজগুলো থাকবে ওগুলো হচ্ছে যখন যে পেজের কাজ করবো ওই পেজের জন্য হবে। জি স্যার, আমি এটাই বললাম। Okay, তারপর হচ্ছে আমাদের কি ডেসক্রিপশন সেম, তারপর হচ্ছে সাব হেডলাইন। হেডলাইন গুলো কিভাবে এডিট করবো? মিসিং মেটা টাইটেল, মেটা ডিসক্রিপশন, মাল্টিপল, এগুলো ওই তো মাল্টিপল, একের অধিক আর ডুপ্লিকেট তো সেমই নাকি? বুঝি যদি নাই। মাল্টিপল আর ডুপ্লিকেট তো সেমই, একের অধিকই তো না। সো যদি আপনার একই ডেসক্রিপশন দুই জায়গাতে থাকে তাহলে আপনাকে কি করতে হবে? একটা ডিলিট করতে হবে। ডিলিট করবেন কোত্থেকে? সেম দুইটা পেজ আপনাকে যেতে হবে যেখানে আছে, সেখান থেকে এই যে মেটা ডেসক্রিপশন, এই মেটা বক্সে আপনাকে আসতে হবে। আপনি ইএসটিসি ইউজ করেন তাহলে আপনি এই মেটা বক্স থেকে ডিলিট করতে হবে। বুঝতে পারছেন? এটা আউট, অথবা আপনি এক ক্লিকে ডিলিট করতে পারবেন না, আপনাকে প্রত্যেকটা পেজে যেটার সাথে যেটা মিলে যাচ্ছে ডুপ্লিকেট বা মাল্টিপল আছে ওই পেজে আপনাকে যেতে হবে, গিয়ে হচ্ছে দেন আপনাকে ভিতর থেকে চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? এখন বুঝছেন? আরে মাইক অফ করে কথা বলছিলাম। মানে মেটা ডিসক্রিপশন যখন চেঞ্জ মানে ঠিক করবো, এটা কি বলে, যখন একটা একটা ঠিক হবে, মানে মেটা ডিসক্রিপশন ঠিক হবে, তখন অটোমেটিক্যালি মিসিং মেটা ডিসক্রিপশন এন্ড মাল্টিপল মেটা ডিসক্রিপশন ঠিক হয়ে হয়ে যাবে। যাবে। হ্যাঁ হ্যাঁ ডুপ্লিকেট মেটা টাইটেল ডিসক্রিপশনটা হচ্ছে একই কন্টেন্ট দুইবার আছে কিনা সেটা চেক করে দেন ডিলিট করে দেওয়া। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যদি এটা থাকে তাহলে চেঞ্জ করে দিবেন অথবা ওকে ডিলিট করে দিবেন। ওকে, দেন হচ্ছে হেডলাইন অথবা সাব হেডলাইন। এটা কিভাবে করবেন? এটা তো সেম কাজই, সেম কাজ না, কন্টেন্টের ভিতরে কাজ না। যে কন্টেন্টের মধ্যে আপনি সাব হেডলাইন পাবেন, তো যদি না পান তাহলে কি করতে হবে? যেমন এই যে আপনার এখানে যেটা আছে আমাদের, এটা কি অ্যাবাউট আস পেজ, সেটা কিন্তু এখানে অ্যাবাউট আস পেজের মধ্যে কোনটা টাইটেল, কোনটা টাইটেল, এখানে সব দিক গেলে বড় বড় ইমেজ, কোনটা টাইটেল এগুলো কিন্তু আমরা বুঝতেই পারতেছি না। এডিটে ক্লিক করি, আচ্ছা ভিতরে ঢুকলে আমরা দেখতে পারতেছি সবই তো হেডলাইন টু। স্যার, এখানে ডিজাইন ছিল, ওগুলো কি ডিলিট করে দিছেন? হয়তো বা জানি না তো, তাহলে হ্যাঁ, ডিলিট এগুলোতে হয়ে আমাকে গেছে, এখানে সুন্দর করে সাজানো তাহলে ছিল। এগুলোতে আমাকে প্যারাগ্রাফ করতে হবে, আর এটা হচ্ছে হেডলাইন, এটাকে আমার প্যারাগ্রাফ করতে হবে। সো আমি তো যদি এই জন্য আপনার বলতেছি যে হেডলাইনে, আমাদের এই সেম না, আমি পরে দেখলাম আমাদের ওয়েবসাইট। যদি আমার হেডলাইনে প্রবলেম থাকে তাহলে আমাকে কি করতে হবে? এই যে এইভাবে ঢুকে ঢুকে এডিট অপশনে ক্লিক করে আমাকে এগুলো সলভ করতে হবে। যেমন অ্যাবাউট আস লেখা যেটা আছে সেটা সবসময় H1 থাকবে, তাহলে আমাকে এখান থেকে H1 এ দিয়ে দিতে হবে। দেন এখানে দুইটা লেখা আছে, একটাকে আমরা ডিলিট করে দিই, আরেকটা, স্যার, ওয়েবসাইটে না H1 একটা থাকবে, এখানে হ্যাঁ সে এখানে একটাই তো এই যে, অথবা মানে দেখেন আপনি প্রতিটা এখানে নিচে, পেজের জন্য, প্রতিটা হ্যাঁ পেজের জন্য প্রতিটা পেজের জন্য একটা। ও ঠিক আছে। সো দেখেন এখানে নিচে একটা উপরে একটা দুইটা, তাহলে এখানে একটা দরকার নেই, ডিলিট করে দিন, ডিলিট করে দিন, আমাদের এই জন্য থাকবে। দেন আপনি সেভ দেন। এখন দেখেন কন্টেন্টটা একটু দেখতে হয়েছে। সো আপনি যদি এখন দেখেন এখানে যদি আপনি হচ্ছে এখানে ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমাদের কি অ্যাবাউট আস, ফোকাস কিওয়ার্ড হচ্ছে অ্যাবাউট আস। দেন হচ্ছে এটা আমরা বসাই দেই। তারপর হচ্ছে এখানে আর কিছু টাইটেল আছে, টাইটেল আমরা বসাই দেই, ডেসক্রিপশন বসাই দেই, জেনারেট করে দিই।
সেগুলো হচ্ছে নিজের মতো করে একটু লিখতে হবে। ওকে, দেন কি কি করতে হবে, এই নিচে অপশন গুলো আর কি আসে, যেমন এই যে এখানে আর কি কি করতে হবে এগুলো একটু দেখে দেখে আমাদের হচ্ছে একটু ঠিকঠাক করে নিতে হবে। সো এই হচ্ছে বিষয়, রিডেবিলিটি 100%। দেন এখান থেকে সেভ করে দিলে আপনার এটা সেভ হয়ে যাবে। তারপর হচ্ছে সাবহেডিং তো বললামই, সাবহেডিং গুলো সেম আপনি এখান থেকে ঢুকে ঢুকে এই যে এগুলো হচ্ছে হেডিং, এই যে এটা হেডিং, তারপর হচ্ছে মানে টাইটেল, ওয়েবসাইটের টাইটেল যেগুলো আছে সেগুলো হচ্ছে হেডিং। এটা কিভাবে চেঞ্জ করবেন, ভিতরে গিয়ে হচ্ছে আপনাকে অপটিমাইজ করে দিতে হবে, সেটা রুলস আছে। ওই কন্টেন্টটার একটা অফ অন পেজ করলেই আপনার এগুলো সলভ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, খুব ওই খুব তো। আহামরি এক্সট্রা কিছু না এখানে। না না, আমাদের কন্টেন্টের মধ্যে জাস্ট যে কাজগুলো করতে হয় অফ পেজে, সেম মানে ওকে। অন পেজের কাজগুলো করলেই এখানে এই সলভ গুলো হয়ে যাবে। একটা এক্সপার্ট দিয়ে যদি আপনি হচ্ছে একটা ওয়েবসাইট প্রথম থেকে অপটিমাইজ করে নেন, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের এই অডিট ফাইলের মধ্যে ভুলভাল যে ইনফরমেশন থাকে অথবা এই যে প্রবলেম গুলো থাকে এগুলো থাকেই না অধিকাংশ ওয়েবসাইটের মধ্যে, বুঝতে পারছেন? জি স্যার, যে আপনার কন্টেন্টের প্রথমেই অন পেজ করে নেয় তখন তো আর কোনো প্রবলেম গুলো থাকার কথা আচ্ছা, না। তারপর হচ্ছে ইমেজ অল্টার টেক্সট। স্যার মাল্টিপল হেডিং বলতে কি বোঝায়? মাল্টিপল মিসিং কিনা, মিসিং হেডিংটা হচ্ছে স্যার যে কোন একটা লাইনের হেডিংটা বাদ পড়ছে, ধরেন আপনি ডুপ্লিকেট। আচ্ছা, ডুপ্লিকেট আর মাল্টিপল একই তো। স্যার আমি বলতেছি মিসিং, আপনার ধরেন আপনার অ্যাবাউট আস লেখা ছিল না, তখন আমি সেখানে অ্যাবাউট আস লিখলাম, দেন আর মাল্টিপল হচ্ছে ধরেন দুইটা ইউআরএল, দুইটা ইউআরএল আছে আপনার ওয়েবসাইট, দুইটা ইউআরএল একটা হচ্ছে দুটোটাই অ্যাবাউট আস দিয়ে বানানো। তো পরে একটা ডিলিট করে দিতে হবে। মাল্টিপল মানে ডাবল থাকবে। হ্যাঁ, ডুপ্লিকেট যেটা, মাল্টিপল তো একের অধিক না। ওকে, তারপর হচ্ছে ইমেজ অল্টার টেক্সট। আমরা হচ্ছে কন্টেন্টের ক্লাসে দেখছিলাম যে কিভাবে হচ্ছে আমরা স্যার এই ইমেজ অল্টার টেক্সটটা, ইমেজ যেটা কিভাবে ফুল ফার্নিশ করে আপলোড করতে হয়, আমি ফুল এটা শিখছি মানে যে ফারুক খানের ভিডিও থেকে। মানে খুব কাজ করতে হয় একটা ছবির মধ্যে, আর আমরা তো এমনি এমনি ছবি জাস্ট ডাউনলোড করে দিয়ে দিছিলাম। বাট এখানে অনেক কাজ করে তারপর একটা জিনিস আপলোড করলে নাকি কন্টেন্টটা কি বলে আল্টার টেক্সট যেগুলো কোনো ঝামেলা থাকে না বা খুব মানে ফ্রেন্ডলি হয়, এসইও ফ্রেন্ডলি। আমরা তো জাস্ট আল্টার টেক্সট একটু লিখে তারপর দিয়ে দিই, বাট এখানে তো অনেক কাজ করতে হয়। আচ্ছা, আমরা কি মেসেজ আসছে সি প্যানেল থেকে ভিতরের লেখাটা দেখান, তাহলে আমরা বুঝতে পারবো যেটা অরিজিনাল কি। ভিতরের লেখাটা আমাকে স্টিক ওকে। তারপর হচ্ছে ইউআরএল, ইউআরএল এর এই যে এতগুলা লেখা দেখতেছেন আমাদের সবগুলা একটা জায়গা থেকেই করতে হবে। সেটা হচ্ছে কোথায়, এই যে এখানে আমাদের যে স্লাগ আছে লেখাটা কোথায়, এই যে স্লাগ, স্লাগের মধ্যে আপনার ফুল কাজটা দেখেন, এখানে 4টা ওয়ার্ডে মানে 4 ভাবে লেখা আছে, 4টা কাজ আমরা এক স্যার জায়গা এখানে থেকে আমার একটা করতে পারবো। কোশ্চেন আছে। বলেন। স্যার আপনি যে শীটটা একটু যান না, এখানে স্যার এই যে কিওয়ার্ড ইন ইউআরএল লেখা, এখন আমাদের মেন কিওয়ার্ডটা কি এখানে বসাইতে বলছে? হ্যাঁ, যেমন আমাদের মেন কিওয়ার্ড হচ্ছে অ্যাবাউট আস, সো আমাদের কিওয়ার্ড হচ্ছে অ্যাবাউট আস স্লাগ। এখন ধর অনেক টাইমে হচ্ছে আমাদের টাইটেল থাকে বড়, হ্যাঁ, ধরেন আমাদের এই টাইটেলটা ধরেন আমাদের কি বিশাল বড় লেখা অ্যাবাউট আস ওয়েবসাইট, হ্যাঁ, এই ধরনের কিছু একটা লিখে দেন অ্যাবাউট আস আর ওয়েবসাইট। সো এখানে আমার মেইন কিওয়ার্ড হচ্ছে অ্যাবাউট আস, আমাকে বলছে যে আপনার স্লাগের মধ্যে কি কিওয়ার্ডটা থাকার জন্য। সো আগে পরে যাই হোক, কিওয়ার্ড বলতে এক্সাক্ট পেজের নামগুলো না, ধরেন আমার হোম পেজের পেজের সাথে নাম দিল না, ফোকাস কিওয়ার্ড।
ওই তো ফোকাস ফোকাস কিওয়ার্ড বলতে মানে আমাদের হোম পেজের সাথে উপরে যেন যে ওটাতে ক্লিক করার পরে ইউআরএল এর সাইডে হোম পেজটা আসে বা অ্যাবাউট আসে, ক্লিক করলে সাইডে অ্যাবাউট আসটা আসে, সেরকম কিছুই তো। ফোকাস কিওয়ার্ড স্যার, ফোকাস কিওয়ার্ড। যে পেজ সেই পেজের উপর না। না 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 না, আপনি ওই পেজের ভিতরে যে কিওয়ার্ডটা ইউজ করতেছেন ওই কিওয়ার্ডটার কথা বলা হচ্ছে। যেটা কন্টেন্ট দিয়ে যাই, কন্টেন্ট দিয়ে দিলে বুঝবেন। ধরেন হচ্ছে এই কন্টেন্টটা সো এইখানে এই ওয়েবসাইটের কন্টেন্ট কোনটা, কন্টেন্ট না সরি ফোকাস কিওয়ার্ড কোনটা, পুরান ঢাকা, ঢাকায় ফুড। হ্যাঁ, আর এখানে টাইটেল কোনটা, টাইটেল হচ্ছে বেস্ট পুরান ঢাকায় ফুড ঐতিহ্যবাহী স্বাদ মিলন, এইভাবে দেওয়া আছে। মানে সেখানে প্রতিটা কন্টেন্টের জন্য কি বলে যে কিওয়ার্ড ফোকাস সিলেক্ট। কিওয়ার্ডটা থাকবে সেটাই আপনার স্লাগে থাকতে হবে যে কোনো উপায়ে, বুঝতে পারছি বুঝতে পারছি। যে কোনো উপায়। যেমন আমাদের এখানে মেইন কিওয়ার্ড হচ্ছে পুরান ঢাকাইয়া ফুড, সো আমাদের এখানে কি এই যেটুকু পুরান ঢাকাইয়া ফুড, আর এর আশেপাশে যা আছে তা লাগানো গেছে, কোনো প্রবলেম নেই, গেছে না? সো জি এটাই স্যার জি স্যার, এখন এখন ক্লিয়ার বুঝতে পারছি। মানে আপনার হচ্ছে কি করতে হবে। ওকে, তারপর এখানে কি আছে আমাদের, যাই ইউআরএল এর পুরো পার্টটা হচ্ছে একটা জায়গার ভিতরে আছে। দেন ব্রেড ক্রাম্বস, তারপর হচ্ছে টপ লেভেল নেভিগেশন, ফুটার অ্যানালাইসিস, ওগুলো হচ্ছে জাস্ট অ্যানালাইসিস, ফুটার পজিশনের মধ্যে আসে কিনা, এখানে গিয়ে দেখবেন ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। টপ লেভেল নেভিগেশন হচ্ছে এটা ঠিকঠাক মতো এটা কাজ করতেছে কিনা, এই পার্টটা হচ্ছে আবার ডেভেলপারদের জন্য, এই পার্টটা। হ্যাঁ, সেই পার্টটা হচ্ছে আবার ডেভেলপারদের জন্য। Okay. তারপর কি, তারপর হচ্ছে ব্রোকেন লিঙ্ক। তো এইটা আপনাদেরকে অনলাইন থেকে চেক করতে হবে যে কিভাবে ব্রোকেন লিঙ্ক চেক করবেন। যেমন হচ্ছে কিনা আপনি কয়েকটা দিয়ে দিচ্ছেন, সো এটা চেক করার জন্য আপনাকে অনলাইন থ্রু ইউজ করতে হবে। সো অনলাইনের অনেক ধরনের ওয়েবসাইট আছে ব্রোকেন লিঙ্ক চেকার নামে, সো এখান থেকে আমরা এইটাকে ইউজ করতে পারি। হ্যাঁ, ব্রোকেন লিঙ্ক চেকার নামে একটা ওয়েবসাইট আছে, সো এটা ভালো। তারপর হচ্ছে এটা ইউজ করতে হচ্ছে, এই সিলেক্ট এটা ইউজ করতে পারি। সেখানে জাস্ট হচ্ছে আমাদের ওয়েবসাইটের ইউআরএলটা দিয়ে দিলে এখানে যে ধরেন হচ্ছে আমরা এখানে এই ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, দেখা যাচ্ছে কিভাবে ফিক্স করতে হবে। সো এখানে আমি দিয়ে দিলাম যে এটা হচ্ছে URL, এখানে দিয়ে দিই, দেখে কে কে কাজ করতে পারে, চেক করতে থাক তারা। এটা শূন্য দেখাচ্ছে। আইডি হচ্ছে তো সে হচ্ছে আপনার ওয়েব পেজ গুলো দেখতেছি, ওয়েব পেজ গুলো দেখে বলবে যে কোন ওইটা কি লিঙ্ক আছে। সে প্রত্যেকটা তাকে দেখার জন্য এটা সময় লাগবে।
আরে এতগুলো পেজ না, আন্তাজি যে রিসার্চ করতেছে। মানে ওয়েবসাইটের সোর্স কোড পর্যন্ত সে করতেছে। আচ্ছা, রিচার্জ করে দিয়ে ডাটাবেস শুরু করছে, লিঙ্কটিং সব। সেখানে সে হচ্ছে একদম ব্রোকেন লিঙ্ক পায় নাই। যদি এখানে সে ব্রোকেন লিঙ্ক পাইতো তাহলে সে কি করতো, ইউআরএল সহ আপনাকে হচ্ছে সে দিয়ে দিত। দেন ওই ইউআরএলটা আপনি ক্লিক করে ওই ইউআরএলটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড থেকে ধরেন হচ্ছে আপনার এখানে কোনো একটা পেজ ডুপ্লিকেট সরি ব্রোকেন হয়ে আছে, মানে কাজ করতেছে না অথবা অথচ আপনার ওয়েবসাইটের মধ্যে আছে, জাস্ট এটা কি করবে, এই যে ট্রাস্ট অথবা ডিলিট করে দেবে। ডিলিট করে দিলে আপনার এটা চলে যাবে। সো এইগুলো করতে হয় হচ্ছে ব্রোকেন লিঙ্ক ডিলিট করতে হয়, ব্রোকেন লিঙ্ক ফিক্স করতে হয় আপনার এই অ্যাডমিন প্যানেল থেকে। আচ্ছা, তারপরে হচ্ছে লোগো লিঙ্ক, যেমন হচ্ছে এখানে দেখি স্যার এটা ফিক্সিং দেখাবেন না? এটা চেক করে তো জানি। এখন যদি কোনো ভাঙা লিঙ্ক থাকে তখন এটা ফিক্স করবো কি করে? ফিক্স তো ভাঙা লিঙ্ক তো পাইলাম না আমরা, ওই তো বললাম যদি থাকে তাহলে হচ্ছে আপনাকে কি করতে হবে, এই যে ডিলিট করে দিতে হবে। আর যদি ফিক্স করতে চান তাহলে এডিটে ক্লিক করতে হবে। এডিটে ক্লিক করে আপনাকে এই লিঙ্কটাকে ফিক্স করতে হবে। ধরেন এখানে একটা লিঙ্ক আছে যেটা কাজ করতেছে না, এডিটের ভিতরে এটার মধ্যে আপনার এইভাবে দিয়ে .com দাও, তাহলে কি এখানে একটা লিঙ্ক অলরেডি আছে, সেই লিঙ্কটা কাজ করতেছে না। এখন আপনাকে কি করতে হবে, আপনাকে সে ধরায় দিবে যে এই ওয়েবসাইটের মধ্যে এই পেজের এই লিঙ্কের মধ্যে ব্রোকেন আছে, তখন আপনাকে এখানে আসতে হবে। আসার পর এখান থেকে হয়তো বা লিঙ্কটাকে ডিলিট করে দিতে হবে, অথবা লিঙ্কটাকে আপনার কি করতে হবে, রিপ্লেস করে দিতে হবে, অন্য একটা লিঙ্ক এখানে বসাইতে হবে। বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি। সেইভাবে করতে হবে এটা। ওকে, তারপর কি, তারপর হচ্ছে লোগো লিঙ্ক। সো জাস্ট হচ্ছে এখানে দেখতে হবে যে আপনার ওয়েবসাইটের সাথে লোগোটাকে লিংক করানো আছে কিনা। যেমন আমাদের এটা দেখেন, এটা আমরা যদি দেখি, এই যে এখানে ক্লিক করলে কিন্তু কাজ করতেছে লোগোতে। সো এটা কি ওয়েবসাইটের সাথে লিংক করানো নেই, তাহলে আমাকে কি করতে হবে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে আসতে হবে। ব্যাকএন্ডে এসে হেডারে যেতে হবে, যেমন হচ্ছে এখানে হেডার আছে, সেখানে আমাকে হচ্ছে ওকে, সো এইখানে আসলে আমাদের এই যে সো এক একটার মধ্যে হচ্ছে এক এক জায়গার মধ্যে অপশন থাকবে, কারো হচ্ছে হেডার অপশন থাকবে, কারো হচ্ছে থিম থেকে ডিরেক্ট হচ্ছে লোগোতে অপশন থাকবে। যেখানে থাকবে কেন আমাদেরকে হচ্ছে কি করতে হবে, হেডারে কাজগুলো করতে হবে, হেডারে লোকের সাথে লিংক আপ করায় দিতে হবে আমাদের ওয়েবসাইটের। ওকে, সো এটা ডেভেলপারদের কাজ।
এটাও ডেভেলপারদের কাজ। লোগো লিঙ্ক এগুলো লিখলে রাখেন যে কোনটা ডেভেলপারদের কাজ। যেমন লোগো লিঙ্কের কাজ, যেমন হচ্ছে এইখানে এই তিনটা আছে, এগুলো ডেভেলপারদের কাজ। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে এখানে আর কিছু নেই। তো এগুলো হচ্ছে ডেভেলপারদের কাজ। দেন হচ্ছে অ্যাঙ্কর টেক্সট লিঙ্কিং। সো অ্যাঙ্কর টেক্সট লিঙ্কিং কি? ওই যে ইন্টারনাল লিঙ্কিং, যেমন এই যে এখানে এটা করছি। অ্যাঙ্কর টেক্সট হচ্ছে আপনি কোনো একটা টেক্সটকে ধরে ওইটার ভিতরে আপনি লিঙ্ক দিয়ে দিচ্ছেন। একটা টেক্সটকে ধরে আপনি ওই টেক্সটের ভিতরে একটা লিঙ্ক বসায় দিচ্ছেন, ওইটাকে মূলত হচ্ছে অ্যাঙ্কর টেক্সট বলে। বুঝছেন? অ্যাঙ্কর টেক্সট কি? আপনি কোনো একটা টেক্সটকে ধরে ওই টেক্সটের ভিতরে একটা লিঙ্ক আপ করায় দিচ্ছেন, ওটাই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। এখন এটা কিভাবে চেক করবেন? এটা হচ্ছে ম্যানুয়ালি চেক করতে হয়, ম্যানুয়ালি চেক করতে হয়। সো এটা আপনাকে গিয়ে গিয়ে দেখতে হবে যে অ্যাঙ্কর টেক্সটে করা আছে কিনা, এটাই। যদি করা না থাকে, প্রত্যেকটা পেজের মধ্যে যে পেজের মধ্যে করা থাকবে না ওখানে এটা করতে, সো কাইন্ড অফ কিওয়ার্ডের মতো কাজ করে। তাহলে আপনি এখানে একটা কথাকে ধরে হচ্ছে এখানে কিছু একটা বসায় দিলেন লিঙ্ক, তখন এটা গুগলের চোখে পড়বে। ওইটাই হচ্ছে গুগলের চোখে কিওয়ার্ড। এই জন্য হচ্ছে অ্যাঙ্কর টেক্সট আমাদের করতে হবে। আচ্ছা, তারপর কি? ইউজ অফ নফলো লিঙ্ক, এক্সটার্নাল লিঙ্ক। এই যে আমরা যে কন্টেন্টের মধ্যে দেখছিলাম যে সরি ইন্টারনাল লিঙ্কিং এবং হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং আমাদের ইউজ করতে হবে। সো নফলো লিঙ্ক যেটা আছে সেটা হচ্ছে এক্সটার্নাল লিঙ্কিং এর ভিতরেই পড়ে। নফলো লিঙ্ক মানে ধরেন একটা ওয়েবসাইটের জন্য লিঙ্কিং করছেন, আপনার কি আছে? ধরেন আপনি একটা ওয়েবসাইটের জন্য লিঙ্কিং করছেন, এখন যে ওয়েবসাইটের জন্য আপনি লিঙ্কটা করতেছেন ওই ওয়েবসাইটটা আপনার জন্য বিশ্বাসযোগ্য না, ওয়েবসাইটটাকে আপনি বিশ্বাস করতে পারতেছেন না। সেম আরেকটা জায়গার মধ্যে আরেকটা লিঙ্ক করছেন, আরেকটা লিঙ্ক করছেন যেটাকে আপনি বিশ্বাস করতে পারতেছেন। তো এই যে অবিশ্বাস আর বিশ্বাসের মধ্যে পার্থক্য বাংলাতে বোঝালাম আর কি, এটা হচ্ছে নো ফলো দিয়ে বোঝানো হয়। নো ফলো মানে এটাকে চাইলে আপনি ফলো করতে পারেন, নাও করতে পারেন, কারণ কি এটাকে আমি বিশ্বাস করি না, সেই জন্য হচ্ছে এটা নো ফলো। আর এটা কি? এটাকে বলা হয় হচ্ছে ডো ফলো, মানে আপনি চাইলে এটাকে ফলো করতে পারেন। সো এই লিঙ্কটা আমার রেফার করার লিঙ্ক, এটাই আমার রেফার করার লিঙ্ক, কিন্তু এটাকে আপনি বিশ্বাস নাও করতে পারেন, আর এটাকে আপনি চাইলে 100% বিশ্বাস করতে পারেন। বুঝতে পারছেন? নো ফলো। সো এটা বিপরীতে যেটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে ডো ফলো লিঙ্ক। সো আপনাকে কি করতে হবে? একটা হলেও কন্টেন্টের মধ্যে নো ফলো লিঙ্ক ইউজ করতেই হবে। ওকে, তারপর হচ্ছে স্যার নকল লিঙ্ক কিভাবে দিব তাহলে? ফলো লিঙ্ক আপনাকে খুঁজে নিতে হবে। যেমন হচ্ছে ধরেন এটাকে যদি আমরা একটা ধরি, যেমন এটা নো ফলো কিনা, দেখেন এটা কিন্তু নো ফলো না। সো এটাকে আপনি কিভাবে নো ফলো করবেন? নো ফলো করার জন্য আপনাকে অ্যাডভান্সে ক্লিক করতে হবে। অ্যাডভান্সে ক্লিক করার পর এই যে দেখেন এখানে নো ফলো লেখা আছে? জি স্যার। সেটাতে সিলেক্ট করে দেন, যেটা আমার ওয়েবসাইটের জন্য নো ফলো লিঙ্ক। সেই যে হয়ে গেল। আর এটাতে আমরা নো ফলো সিলেক্ট করে দেন, তার মানে কি নো ফলো দেওয়া আছে, সেটাও যদি আপনি এখান থেকে দিয়ে দেন তখন এটাও নো ফলো হয়ে যাবে। সো আমি এটা দিচ্ছি না, কেন? এটা হচ্ছে আমাদের নো ফলো থাকে, সেইভাবে এটা নো ফলো এন্ড নো ফলোটা দিতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে রিসোর্স লিংক, এটা তো আমাদের দরকার নাই, এটা আমাদের বাদ থাকবে। ঠিক আছে, এটা দরকার নেই, এগুলো লাগে না। ওকে, দেন হচ্ছে স্ট্রাকচার স্কিমা মার্কার। এটা গত ক্লাসে আমরা বুঝেছিলাম এটা কিভাবে করব। এটা করতে হলে আপনাকে যেতে হবে হচ্ছে কোথায়? schema.org, অথবা যদি হচ্ছে আমরা কি করি ওয়ার্ডপ্রেসের ওয়েবসাইট ইউজ করি, সেক্ষেত্রে আমাদের জন্য অটোমেটিক্যালি হচ্ছে স্কিমা জেনারেট করা থাকে। অটোমেটিক্যালি হচ্ছে আমাদের জন্য কি থাকে? স্কিমা জেনারেট করা থাকে। কেন? ওই যে আমাদের ইউএসটিসি প্লাগইন আছে,
সে আমাদের জন্য অটোমেটিক্যালি হচ্ছে একটা স্কিমা জেনারেট করে দেয়। ওকে, সো এরপর হচ্ছে আমরা দেখি যে কিভাবে জেনারেট করতে হবে। ডিরেক্ট কিওয়ার্ডটা পাওয়া যায় কোথায় আছে? আচ্ছা, সো এখানে হয়তো আমরা এগুলো বুঝবো না, মানে এগুলোকে হচ্ছে মূলত কোথায়, তারপর হচ্ছে আমরা ডিরেক্ট জেনারেটর দেখেন এখানে অনেক ধরনের হচ্ছে ওয়েবসাইট চলে আসছে, সেটা দেখে কি কাজ করে কিনা। হ্যাঁ, সেখানে হচ্ছে আমি চেক করতে পারবো যে আমার ওয়েবসাইটের জন্য স্কিমা মার্কআপ আছে কিনা। আমাদের ওয়েবসাইটটা দিচ্ছি, টেস্ট করি আগে, না থাকলে আমাদের জেনারেট করে দেবে। হ্যাঁ, এটা দিয়ে মোটামুটি ভালো করা যায় স্কিমা। ওকে, দেখেন এখানে হচ্ছে আমার ওয়েবসাইটের পুরো কোড সে এখানে ধরে দিছে। এখন এখান থেকে আমাকে বলে দিতে হবে যে স্কিমাটা কিসের জন্য হচ্ছে। নিউ টেস্ট, ওকে, নিউ টেস্টের দরকার নাই, এখানে আমাদের অলরেডি স্কিমা করা আছে। এখন জেনারেট করতে হবে হচ্ছে এই ওয়েবসাইট থেকে কি ধরনের স্কিমা থাকবে। সো এখান থেকে হচ্ছে আপনাকে বলে দিতে হবে এই ওয়েবসাইটের মধ্যে আসার পর যে আমার ওয়েবসাইটে স্কিমাটা কিসের জন্য করবো, আর্টিকেলের জন্য করবো, রেড ক্যাপসের জন্য, ইভেন্টের ওয়েবসাইট কিনা, হাউ টু জব, লোকাল বিজনেস কিনা, অর্গানাইজেশন কিনা, পার্সোনাল কিনা, প্রোডাক্টের কিনা, রেসিপি কিনা। যেমন আমাদের ওয়েবসাইটে কি খাওয়া দাওয়া নিয়ে, সো যেমন কাইন্ড অফ রেসিপি টাইপের অথবা ওয়েবসাইট দিতে পারি আমরা, রেসিপি অথবা ওয়েবসাইট। ওয়েবসাইটে দিচ্ছি আমরা, দেন এখানে বলবো যে আপনার ওয়েবসাইটের নামটা দেন। আমাদের ওয়েবসাইটের নামটা কি হবে? আচ্ছা, নামটা হচ্ছে এখানে দেখি আপাতত দিয়ে দিচ্ছি, আমি এটা করবো না। ওকে, দেন হচ্ছে এখানে ইউআরএলটা দিতে হবে। দেন এখানে এখানে যদি আপনাদের এক্সাম্পল কোনো সাইট থাকে যেটা আপনি দিতে পারেন, সেটা চাইলে আমরা এখানে দেখতে চাইলে আমাদের দরকার নেই, এটা অপশনালে থাক, সেগুলো হচ্ছে অপশনাল থাকবে। এখানে দেখি আমাদের সার্চের কোনো অপশন আছে কিনা ওয়েবসাইটের মধ্যে। এই যে দেখেন এখানে আমাদের সার্চের অপশন আছে। সো এটা ইউআরএলটা আপনাকে দেব, এখান থেকে রাইট ক্লিক করে কপি লিংক অ্যাড্রেস, দেখে কপি করলাম, দেখি এখানে কাজ করে কিনা, দেখে এসে দিয়ে দিলাম। না, এটা কাজ করবে, এই জন্য আমরা মেন ওয়েবসাইটটাও দিতে পারি। ওকে, সো এইভাবে দিয়ে দিচ্ছি। দেন এখান থেকে আমাদের এটা জেনারেট হয়ে গেছে। এখন এটাকে কি করতে হবে আপনার, সো এখন এটাকে হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে আপলোড করতে হবে। কোথায় আপলোড করবেন? এটা আপলোড করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে এপিএস থেকে থিম ফাইল এডিটর। সো থিম ফাইল এডিটর থেকে এখানে আপনাকে খুঁজে বের করতে হবে আচ্ছা, এইখান থেকে আমরা হেডারে যেতে পারি। হেডারে যাওয়ার পর জাস্ট হচ্ছে এই যে দেখেন এখানে যে ট্যাগ আছে, এই ট্যাগে না দিয়ে আমরা হচ্ছে বডি ট্যাগে দিব। এই যে দেখেন বডি ট্যাগ, অথবা এই ট্যাগের ভিতরে হচ্ছে আমরা এটা বসাতে পারি। সেখানে আমরা হচ্ছে স্পেস দিয়ে আমরা হচ্ছে একটা বসায় দিলেন। সো দেন এটাকে সেভ করে দিলে আমাদের স্কিমা মার্কআপটা জেনারেট হয়ে যাবে। সো অলরেডি আমাদের জন্য করা আছে, এই জন্য আমরা এটা এখানে দিচ্ছি। সো দরকার নাই ওয়ার্ডপ্রেসের মধ্যে তো ঝামেলা করা, যদি হচ্ছে আমরা ওয়ার্ডপ্রেসে করি সেক্ষেত্রে আমাদের
প্লাগইন থাকলে আমাদের জন্য অটোমেটিক হচ্ছে স্কিমা মার্কআপটা ক্রিয়েট করা হয়ে যাবে, সো এটার মতো করে। ওকে, তারপর হচ্ছে এই যে কন্টেন্ট, তো আমরা জানি কন্টেন্টটা কিভাবে কি করব, সো এটা আমরা দেখছি অলরেডি। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে আসে যে দুটো অপশন স্পিড অপটিমাইজেশনের জন্য, সো এটা নিয়ে হচ্ছে আমরা একটা ক্লাস দেখবো নেক্সট ক্লাসে। আমার নিজের ওয়েবসাইট যেটাতে করা হয়েছে, হ্যাঁ ওটাতে হচ্ছে অনেক প্রবলেম আছে স্পিড অপটিমাইজেশনের, সেটা হচ্ছে কিভাবে ফিক্স করতে হয় সেটা দেখবো। সো এটার জন্য আমি এখনো করি নাই, আরো কিছু প্রবলেম বের করতেছি, যেটা হচ্ছে আপনাদের নিয়ে আমি স্পিড অপটিমাইজেশনটা করব, ওয়েবসাইট স্পিড অপটিমাইজেশনটা কিভাবে করতে হয়। ওয়েবসাইটের স্পিডটা আমরা যদি একটু চেক করি, স্পিড দেখেন, পেজ স্পিডের অবস্থা। আপনারা কি বুঝতেছেন? জি স্যার। সো এটা হচ্ছে আমরা সামনে দেখি, পেজ স্পিডটা খুবই ইম্পর্টেন্ট, সেটা নিয়ে অনেক মানুষ কাজ করে, কারণ এটা করাটা খুব কঠিন। এই যে দেখেন, তার ওয়েবসাইটটা বিল করছি, বিল করার মধ্যেই হচ্ছে এই অবস্থা। সো এটাকে ওইভাবেই বিল করা হয়েছে। পারফরমেন্স 99, পারফরমেন্স হচ্ছে 99। আর যদি হচ্ছে আপনার ওয়েবসাইটটাও দেন, সো আপনার ওয়েবসাইটও কিন্তু এখন বিল করা, বাট এখানে যদি আমি দেই, সেক্ষেত্রে অবস্থাটা যদি আমি একটু দেখি, এই দেখেন অবস্থা 71 টেক্সট হবে, ঠিক আছে, কিন্তু এসির অবস্থা খুব খারাপ, কারণ আমার ওয়েবসাইটে নিতে এসির অবস্থা 100, পাবনা সব বিরিয়ানি আমি দেখেন সব নম্বরের উপর। সো দেখেন একবারে সব হলো। সো এই জন্য হচ্ছে এটাকে এইভাবে কনভার্ট করা হয়েছে। সো এখানে কিছু কাজ করা হয় না, সেগুলো যখন আমরা ওয়েবসাইট যখন করি অটোমেটিকলি এগুলো করা হয়ে থাকে। হ্যাঁ, সেগুলো হচ্ছে আমরা শিখবো যে এটা কিভাবে করা যায়, এটাই দেখবো। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত রেখে আপনাদেরকে আজকে বেশি কষ্ট দিয়ে দিলাম, প্রায় 11টা 11:30 বাজে।